একটা ভুলের জন্য সকাল থেকে সংসারের কাজ দুবেলার রান্না করে ছেলে বাড়ি রেখে ছোটাছুটি করতে হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। কালকের ব্লগে তো তোমাদের আমি বলেছিলাম যে আমি না মেডিকেলে ছিলাম, কারণ হচ্ছে আমার জায়ের মেয়ে হয়েছে, তো ওখানে থাকতে হয়েছিল। মানে থাকতে বলতে গেলে ওই সারাদিন ছিলাম, রাতে আবার বাড়ি ফিরেছি। মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছিলো আমাদের, কারণ অনেক রাত 9টার দিকে বেরিয়েছিলাম। ওখানে আমার জায়ের মা আছে, আমি আমার জায়ের সাথে। তো যাই হোক, এদিকে সকালবেলা উঠে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে প্রথমেই কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তুমি যে ঘরে পুজো দাও, এই পুজো কয়টা থেকে কয়টার মধ্যে দিতে হয়? তো ঘরের পুজো তুমি যখন যেরকম সময় সেরকমভাবেই দিই। ধরো সকালবেলা যদি সময় পাই সকালে, দুপুরে, সেটা কোনো টাইম নির্দিষ্ট নেই, কিন্তু সকাল সকাল দিলে ভালো হয়। সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে সংসারের কাজকর্ম করতে ভালো লাগে, আর দেওয়াটা উচিত। কিন্তু যখন যেরকম সুবিধা হয়, কখনো সকালে না পারলে তো দুপুরে দিয়ে দিই। ওটা কোনো টাইমের নির্দিষ্ট নেই যে এই টাইমের মধ্যে দিতে হবে, ওটা যখন সুবিধা মতো দেওয়া যায়। আর বলেছে, দিদিভাই টপ করে তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। আর বলেছে, দিদিভাই তুমি নতুন কোনো ফার্নিচার কিনো, কেনাকাটা করো, ভিডিওগুলো অনেক ভালো লাগলো। তো কি বলো তো, এখন ফার্নিচার নেওয়া একদমই যাবে না। ঘরে খুব ইচ্ছে ছিল ঘরের খাট নেওয়ার, কিন্তু তোমাদের তো বলেছি কদিন পর আমার দাদার বিয়ে। তো যাই হোক, দাদার বিয়েতে তো সোনার কিছু দিতেই হবে, যেহেতু একটাই দাদা, আর তার মধ্যে আমি হচ্ছে একটাই ননদ, নিজের বলতে একটাই ননদ। এমনি অনেক অন্য ননদগুলো আছে, মামা শ্বশুরের মামার তো দিদি, যেগুলো আমার বৌদির ননদ হবে আর কি, মামা শ্বশুরের, কাকা শ্বশুরের, এদিকে পিসি শাশুড়ি, ওই দিক থেকে অনেক ননদই আছে। কিন্তু নিজের বলতে তো আমি একাই, তাই না? তো আমাকে একটু ভালো কিছু তো অবশ্যই দিতে হবে, তো ইচ্ছে আছে একটু ভালো কিছু দেওয়ার। তো কী নেবো সেটা তো অবশ্যই তোমাদের আমি বলবো। তো যাই হোক, ভয়েস দেওয়ার সময় কিছু গানের আওয়াজ আসতে পারে, কেন বলো তো? আসলে আমাদের এখানে বাড়ির সামনেই তো কালী পুজো হয় না, এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে। তো সেই জন্য যে আমি অন্য ঘরে ভয়েস দিচ্ছিলাম, অন্য ঘর থেকে আবার আরেকটা ঘরে ভয়েস দিতে আসতে হলো, কারণ এত মাইকের আওয়াজ আসছিলো ওই সাইডটা, তার জন্য চলে আসতে হলো অন্য ঘরে। তো যাই হোক, তোমাদের যদি আওয়াজটা আসে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক দিদিভাই, তো নিতে পারছি না, তোমাদের তো বললামই কী কারণে নিতে পারছি না। কারণ প্রচুর টাকা খরচা, নিজের যতই হোক ভাইয়ের বিয়ে, নিজের থেকে একটু কিছু খরচা করতে হবে, একটা গিফটের ব্যাপার আছে, তা আমাদের নিজের কিছু কেনাকাটা তো প্রচুর আছে বিয়েতে, তাই না? তো যাই হোক, এই জন্য ওখানে প্রচুর টাকা খরচা হয়ে যাবে আমাদের। তো সেই জন্য আপাতত এখন আর কিছু নেওয়ার নেই, খাট আর ওই একটা ফিল্টার নেওয়ার খুবই ইচ্ছে ছিল, এই দুটো। তারপরে এই যে বিয়ে করে টাকা পয়সার দিকে ভাবতে গেলে তখন এই দিকে আর হচ্ছে না। তার মধ্যে এদিকে তোমাদের আমার জায়ের কথা বললাম, ওখানে বাবানের বাবা অনেক টাকা অলরেডি দিয়ে দিয়েছে আমার দেওরকে। অবশ্য মেডিকেলে তো সেরকম টাকা লাগে না বললেই চলে, যেহেতু সব কিছু ফ্রিতে হয় ওখানে, সিজার থেকে ওষুধপত্র সবই ফ্রিতে হয়। তারপরে এই যে যাওয়া আসা, খাওয়া দাওয়া বা এক্সট্রা বাচ্চার জন্য কিছু কেনাকাটা, এই জন্য বাবানের বাবা আমার দেওয়ারকে অনেকগুলো টাকাও দিয়েছে, সেই জন্য যাতে দিয়েছে ভাই হিসেবে, অবশ্যই এটা কর্তব্য করাটা উচিত, তো সেই জন্য দিয়েছে। তো ওখানে আমাদের অনেকগুলো টাকা অলরেডি চলে গেছে আর কি। তো সেই জন্য আপাতত আর ফার্নিচার নেওয়ার কোনো ইচ্ছে নেই। আর বলেছে, অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, কালী পুজোর ঠাকুরগুলো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। পায়েল পাল দিদিভাই বলেছে, তোমার সাজটা খুব ভালো লাগলো, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে, ঘরের সমস্ত কাজকর্ম লুচি সুজি করে খেতে দিলে বাবা ভাইকে, ঘরের প্রদীপ জেলে মন্দিরে গেলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। চুমকি দিদিভাই বলেছে, তোমার ভিডিওটা ভীষণ সুন্দর লাগলো দিদি, কালী পুজোর ঘোরাঘুরিটাও ভীষণ ভালো লাগলো গো দিদিভাই, থ্যাংক ইউ। অর্চনা হালদার দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই, বাবান ছাতু কীরকমভাবে খায় জানিও, আমার বাবুরাও ছাতু খায়, তাই তো? তো আসলে কি, বাবান ছাতু বলতে এমনি সেরকম কিছু না, এমনি পাতলা করে কখন একটু ঘন করে গুলে দিই, ওর মধ্যে একটু চিনি, তো বাচ্চাদের খেতে হয় না, একটু গুড় থাকে আমাদের ঘরে আনা, তো গুড় দিয়ে দেই। আর কখন একটু মুড়ির সাথে খায় ছাতু, বা এমনি পাতলা করে জলের মতো গুলে খায়, যেরকম হরলিক্স খায় ওরকম, অত পাতলা না, একটু ঘন আর কি। তো ওরকম যেরকম ওর সুবিধা, যখন যেরকম ইচ্ছা হয় সেরকমভাবেই খায়। আর রূপালীনাথ দিদিভাই বলেছে, আমার নামটা নিয়েও আমি রূপালীনাথ বলছি, থ্যাংক ইউ দিদিভাই, আমি কিন্তু সবার নামই নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো অনেক ছোট ছোট জামা কাপড় কেচেছি। তো যাই হোক, তোমাদের তো বলেছি আমার জায়ের মেয়ের কথা।
কালকে রাত্রেবেলা ফিরেছি হসপিটাল থেকে। তো কালকে রাতে অনেক রাত হয়েছিল, 10টা তোমাদের বললাম। তো কালকে আর কিছু কাছাকাছি হয়নি, তো সব কিছু যেগুলো পরে গেছিলাম আমি, বাবানের পাপা আর বাচ্চাদের তো সবসময় সব কিছু ধুয়ে পরাতে হয়। আসলে কি হয়েছে বলতে, এখন তো বাচ্চাদের জন্মের আগে তো কিনতে হয় না, তো এখন ওখান থেকে কিনে কয়েকটা দিয়েছি যাতে মানে এই হসপিটালে কদিন পরাতে পারে। আর হচ্ছে কয়েকটা আরও মানে আমার ননদরা গেছিলো, ননদের বান্ধবীরা গেছিলো, সবাই 2-3টে করে জামা কাপড় কিনেছে, আমরা কিনে দিয়েছি 2-3টে। এই যে ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট তোয়ালেগুলো কিনেছি, ওখানে কয়েকটা দেওয়া হয়েছে আর কয়েকটা বাড়িতে নিয়ে এসি, কারণ ধুয়ে দেবো যাতে হচ্ছে পরবর্তীতে যদি লাগে দেবো, নইলে বাড়িতেই থাকবে। যেহেতু এই মানে হসপিটালে যেগুলো ব্যবহার করবে 7 দিনে তো আমাদের টোটালি ফেলে দিতে হবে, মানে বাচ্চার থেকে বাচ্চার মায়ের মানে জামা কাপড় তো যেগুলো কাঁথা কম্বল যা যা ব্যবহার করবে কোনো কিছুই আর বাড়িতে রাখা যাবে না, সবই ফেলে দিতে হবে। তো আপাতত ওখানে প্রয়োজন ছাড়া সেরকম কিছু দিচ্ছি না, মানে নতুন জামা কাপড় দিচ্ছি না প্রয়োজন ছাড়া, দরকার হলে তো নিয়ে যেতেই হবে। তো সেই জন্য বাড়িতে যে কটা বেঁচে গেছিলো মানে বেশি ছিল, সে কটা আবার বাড়িতে নিয়ে এসেছি, তো সেগুলো সব ধুয়ে দিয়েছি আর মানে দিচ্ছি। আর হচ্ছে আমি পরে গেছিলাম আর বাবানের পর যেগুলো ছিল ওগুলো কালকে রাতে তো বাইরে হচ্ছে রেখে দিয়েছিলাম সব কিছু, তো সেগুলো এখন ধুয়ে একবারে স্নান করে নেব। আর আজ এখন তো পুজো দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের পুজো দিতে নেই, যেহেতু বাড়ির মেয়ে, তো সেই জন্য এখন 11 দিন আমরা পুজো দিতে পারবো না, তো 11 দিন পুজো দেওয়া বন্ধ। আর আজকে তো বৃহস্পতিবার যেহেতু ভাইফোঁটা ছিল, তো যেহেতু ভিডিওটা অনেকটা পরে পাচ্ছ, আসলে কি বলতো যে আমি আবার গিয়েছিলাম, আজকে যাব আবার হসপিটালে, মানে আমার জায়ের কাছে থাকতে হবে, তো সেই জন্য না ভিডিওটার ভয়েস দেওয়া হয়নি, এডিট করা হয়নি, তাই পরে মানে বাড়িতে এসে তারপরে এগুলো করেছি, মানে ভয়েস দেওয়া এডিট করা সবই করেছি। তো সেই জন্য আজকে ভাইফোঁটাও দেওয়া হলো না, যেহেতু আমার অসুস্থ পড়ে গেছে মানে আমাদের আর কি, তো সেই জন্য দাদাকে এবার ভাইফোঁটা, ভাইকেও দেওয়া হলো না ভাইফোঁটা, তো এই বছরটা বাদ পড়ে গেল। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এখন জামাকাপড়গুলো নিয়ে সব ছাদে চলে এসি মেলার জন্য। তো আমাদের সেরকম যাওয়ার আজকে কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা জানি যে আমার জায়ের মাই থেকে যাবে ওখানে মেয়ের কাছে। তো সেই হঠাৎ করে আমার জায়ের মা ফোন করে, মানে আমার দেওয়ার ফোন করে বলছে যে আমার ওর শাশুড়ি থাকবে না। এখন তোমরাই বলো, মানে মা হয়ে যদি মেয়ের কাছে না থাকে, দেখার মতো তো ওই ছাড়া আর কেউ নেই। আর আমার শাশুড়ির অবস্থা তোমরা তো জানোই, ওনাকে নিজেকেই মানে ওনাকেই দেখে রাখতে হয়, যেহেতু ওনার হাঁটা চলা মানে হাঁটতে পারে না, দুটো চোখে একটু দেখতে পারে না। আর দেখার মতো কে আছে, এইদিকে আমার ছেলে আছে, আর বাবানকে তো সেই কালকে মায়ের বাড়িতে রেখে এসেছি, এখনও পর্যন্ত নিয়ে আসিনি, মায়ের বাড়িতেই আছে। আবার কিছুদিন পর বাবানের ফাইনাল পরীক্ষা, এইদিকে আবার দাদার বিয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, মানে সব কিছু আমাদেরকে সামলাতে হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার দেওয়ার ফোন করে বলছে ওর শাশুড়ি নাকি থাকতে চাইছে না। তো তোমরাই বলো এরকম করলে হয়? সেটা নিয়ে আমরা কত বোঝালাম, কিন্তু শুনবে না, বলছে আমি থাকবো না, আমি বাড়ি যাব, আমি থাকতে পারছি না এখানে। হসপিটালে তো আর আরাম করে থাকা হবে না, ওখানে একটু কষ্ট করে থাকতে হবে মেয়ের কাছে, কিন্তু সেটা শুনবে না। এখন কি করব, এখন যা হয়ে আমাকে এখন ওনার মেয়েকে দেখতে হবে। তখন কি করব, এখন সেই তাড়াহুড়ো করে হঠাৎ ফোন করে বলল, তো কি করবো এখন কিছু বুঝতেও পারছিলাম না। তো বাবানের বাবা বললো কী করবো, আর চলো তুমি থাকো, এখন না থেকে তো উপায় নেই। আর এদিকে বাবানও আছে, আর বাবানকে কয়দিন বা মায়ের বাড়িতে রাখবো, এখন সেটাও ওখানে আছে। তো এখন বাবানের বাবা বললো চলো, আর কিছু করার নেই, যেতেই হবে এখন, যদি থাকতে না চায় বাড়ির আমাদেরকেই দেখতে হবে, আমাদের বাড়ির মেয়ে, এখন কিছু করার নেই। আমরা তো বলেছিলাম যে হসপিটালের কটা দিন থাকো, তারপরে আমরা দেখছি পরে, তোমরা যদি বাড়িতে নিতে না চাও তখন আমাদের কাছেই রাখতে হবে, তখন তো আর কিছু করার নেই। কারণ অনেক সময় প্রথম বাচ্চা হোক আর যাই হোক, অসুবিধা থাকলে তো মেয়েরা মায়ের বাড়িতেই থাকে। আমি যেরকম বলতে গেলে মায়ের বাড়িতে আমি 6 মাস ছিলাম, আর মা রেখেছিল, সব কিছু মাই করেছিল, যেহেতু আমি নার্সিংহোমে ছিলাম, নার্সিংহোমে কিছু করতে হয়নি, কিন্তু বাড়িতে এসে পর সবই কিন্তু মাই করেছে। তো যাই হোক, একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে দিদিভাই পনির কীভাবে করো একটু বলতে। তো দেখো, দুধটা আমি প্রথমে জাল করে নিয়েছি, বেশি করতে হয়নি, আর ওখানে হচ্ছে আমি একটু ভিনেগারের মধ্যে জল মিশিয়ে ভিনেগারটা দিয়েছি, ব্যাস পনিরটা কিন্তু হয়ে গেছে, মানে ছানা হয়েছে। ওটা আমি একটা কাপড়ে ঢেলে ভালো করে চেপে একটু ভাড়া দিয়ে, মানে একটু ভারী কিছু দিয়ে থালার উপর দিয়ে রেখেছি, আর কাপড়ের মধ্যে আছে পনিরটা, ওভাবে দিয়ে তারপর হচ্ছে চাপা দিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই, কিন্তু একটু মুসুর ডাল সেদ্ধ বসালাম। ওখানে তো ভাত আজকে মানে খেতে দিবে না, 24 ঘন্টা না হলে খেতে হয় না ভাত। তো যেহেতু আমার মানে কি হচ্ছে একটু সমস্যা বলতে গেলে কি, আমার জায়ের দুধ হচ্ছিল না, তো সেই জন্য হচ্ছে ওই বললো যে একটু মুসুর ডাল সেদ্ধ করে মানে নিয়ে যাবো, যাতে মানে মুসুর ডাল খেলে তো হয় শুনেছি, তো সেই জন্য মুসুর ডালটা বসিয়েছি যাতে সেদ্ধ করে বাটিতে করে নিয়ে যাব। তো যাই হোক, 24 ঘন্টা পরে অবশ্য ভাত খেয়েছিল, পরে ভাত নিয়ে যাওয়া হয়েছিল, মানে আমার দেওরের বন্ধু ভাত নিয়ে এসেছিলো, ওটা পেঁপে সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাতটা হচ্ছে পরে রাত্রে, মানে রাতে না বিকেলের দিকে খেয়েছিল, যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছিলো তারপরে। তো যাই হোক, এদিকে ডাল সেদ্ধটা বসিয়েছি, ডাল সেদ্ধটা নেবো আমার জায়ের জন্য, আর এখানে শুধু পনিরের ঝোল করে আর কিছু করার সময় পাইনি জানো, তো সেই ছোটাছুটি করে আবার যেতে হয়েছে ওখানে। হঠাৎ ফোন করলো, কি করব, তো বাবানের বাবা যাওয়ার কথা ছিল ডাল সেদ্ধটা নিয়ে, তো হঠাৎ এরকম ফোন করে বললো শাশুড়ি থাকবে না, বাড়ি চলে যাবে, এখন কি করব। তো সেই জন্য হচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করলাম, আর হচ্ছে রান্না করে শুধু আলু ফুলকপি দিয়ে পনিরের ঝোলটাই করেছি, আর কিছু করিনি। এটা খেয়ে দিয়ে চলে গেলাম ওখানে, তো একটু ঝোলটা থেকে গেছিলো, ওটা আবার ফ্রিজে রেখে দিয়ে তারপরে হচ্ছে গেছিলাম ওখানে, গিয়ে ওখানে আমি রাতে থাকলাম।
আমি গেলাম পর আমার জায়ের মা বেরিয়ে আসলো, তো আমার দেওয়ারকে বললাম তাহলে বাসে উঠিয়ে দিতে বাড়ি চলে যেতে বলো, যাতে কালকে আবার চলে আসে। কারণ আমার এদিকে আবার ছেলেটাও আছে, ছেলের স্কুলও খুলেছে, মানে কালকে থেকে খুলবে, কিন্তু যেহেতু শুক্রবার আর স্কুলে পাঠাতে পারিনি, শনিবার থেকে স্কুলে পাঠিয়েছিলাম। আর বাবান ওখানে আছে, আমাকে ছাড়া কতদিনই ভাবছে এটা থাকবে ওখানে। তো সেই জন্য আমি শুক্রবারের দুপুরবেলায় গেছিলাম, মানে শুক্রবার না, আজকে যেহেতু বৃহস্পতিবারের দুপুরবেলায় গেছিলাম ওখানে। সারা রাত আমি থেকেছি। পরের দিন আবার দুপুরবেলা মানে 2টার দিকে বাড়িতে এসি শুক্রবার দিন। আমি আমার যার মাকে বলেছিলাম যাতে পরের দিন চলে আসে, কারণ দেখার কেউ নেই, এখন কিছু করার নেই, থাকতে না চাইলেও থাকতেই হবে, আপনার মেয়ে তো আপনাকে দেখতে হবে, এরকম করে বুঝিয়ে বললাম। তারপরে রাজি হলো, তারপর বললো ঠিক আছে তাহলে পরের দিন আমি ভাত টাত নিয়ে আসবো। তো যাই হোক শুক্রবারে এসেছিলো, তখন আমরা আসার পর তখন আমি আবার বেরিয়ে গেলাম। তো এইদিকে দেখো অনেক কিছুই বললাম তোমাদের সমস্যার কথা। তো এইদিকে আমি পনিরটা করবো। তো এইদিকে আলু ফুলকপিটা কেটে নিয়েছি ভালো করে, দেখো লাল লাল করে ভেজে একটু মশলাও করে নিয়েছি। এই তো আদা জিরা লঙ্কা সেরকম কিছু মশলা নিয়ে একটু ঝোল ঝোল করে করবো, কারণ বাবানের পাবো না শুকনো খাবার খেতে পারে না, তো সেই জন্য ঝোল ঝোল করে পনিরটা করবো। তো এই যে তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা করছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিলাম এর মধ্যে জল, আর একটু জল দিচ্ছি, দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু ঝোলটা হয়ে যাবে। আজকে শুধু এক তরকারি ভাতই করলাম, কারণ বেশি সময় নেই, কারণ আমাকে আবার ওখানে যেতে হবে। তো যাই হোক এদিকে করে আর আমার বললাম জায়ের জন্য শুধুমাত্র ডাল সেদ্ধ নিয়েছি। তো ওই গিয়ে ডাল সেদ্ধটা খাইয়েছিলাম, তো ওটা ডাল সেদ্ধই খেয়েছিল। আর আমি তো সারাক্ষণ ধরেই আছি পুচকিটাকে, কারণ মানে এমনি সব মানে কান্নাকাটি সেরকম কিছুই করছে না, শুধু একটু মানে নিচে শুয়ে থাকতে চাচ্ছে, নিচে বলতে মানে বেডে শুতে চাইছে না। ওই কোলে নিয়ে বসেছিলাম সারাক্ষণ, আমার যা তো সে কোলে নিতে পারছেই না, কারণ ওর ব্যথা তো জানোই সিজারের পর কেমন ব্যথা হয় সেলাইতে। তো সেই জন্য ও তো একবারের জন্য নেয়নি, সেই সারা রাত মানে আমি সারা রাতে তো একটুকু ঘুম হয়নি, 2 মিনিট মানে 10 মিনিটের জন্য হলেও ঘুম হয়নি। সারা রাত বসে আছে, একটু ধরো চোখ লেগে আসছে, শুচ্ছি আবার উঠে পড়ছে, কারণ নিচে শোয়ালে আর থাকছে না। ও কোলের মধ্যে রেখে দিয়েছি, চুপচাপ থাকছে, কোনো কান্নাকাটি কিছু নয়, কোলে শোয়ালেই ঘুমিয়ে যাচ্ছে। ঘুমানোর পর নিচে শোয়াচ্ছি, সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, কান্না করছে, এরকমই করছে। তো যাই হোক আজকের মতো টাটা।